করেছেন, আপনারা এটা অন্যায় করেছেন। যারা স্টেক হোল্ডার রাজনৈতিক দল তাদের সঙ্গে আলোচনা করবেন, কথা বলবেন, পরামর্শ করবেন, অথচ এটাকে আপনারা আইন করেছেন। ইতিমধ্যেই একটা অর্ডিন্যান্স জারি হয়ে গেছে এবং সেটা এবং দেখা যাচ্ছে সেখানে নতুন করে আগামী নির্বাচনে কালো টাকার সেখানে অবাধ প্রবাহের নতুন করে পরোক্ষভাবে সুযোগ করে দেওয়া হয়েছে। জামানতের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, সর্বোচ্চ ব্যয়ের পরিমাণ 25 লক্ষ থেকে 35 থেকে 60 লক্ষ 70 লক্ষ টাকা পর্যন্ত এটা এখন উন্নীত হবে। এটা হচ্ছে প্রকাশ্য ব্যয়, আর অপ্রকাশ্য ব্যয় এর কত শতগুণ হবে আমরা জানি না। এবং এই ধারা যদি চলতে থাকে অতীতের মতন আগামী পার্লামেন্টও বিত্তবান ধনী, কিছু কিছু ক্ষেত্রে কালো টাকার মালিক এবং দুর্বৃত্ত মাফিয়ারা আগামী পার্লামেন্ট নতুন ভাবে তারা দখল করে নেবেন কিনা সেই ঝুঁকি, সে আশঙ্কা কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে। এবং রাজনৈতিক দলগুলোর ভেতরে বাস্তবে সংবিধানে পরিবর্তনের কথা বলছে, কিন্তু রাজনৈতিক দলগুলোর ভেতরে কোন গণতান্ত্রিক পরিবর্তনের কোন লক্ষণ, কোন নমুনা আজকের এদিন পর্যন্ত এখনো দেখা যাচ্ছে না। ফলে তাদের সমস্ত আলোচনা, তাদের কাজকর্ম এবং তাদের সামগ্রিক মনোনয়নের যে প্রক্রিয়া, যেগুলো লক্ষণ দেখা যাচ্ছে, সেই লক্ষণ থেকে এই আতঙ্ক কিন্তু আমাদের মধ্যে কিন্তু ছড়িয়ে পড়ছে। অভ্যুত্থানের পরে যে পার্লামেন্ট হবে, সে পার্লামেন্টও যদি গত 15 বছরে হাসিনার পার্লামেন্টের আরেকটা চেহারা যদি দেখতে হয়, এটা অভ্যুত্থানের পরাজয়। এটা এবার জুলাই আগস্টের শহীদদের প্রতি আমরা কিন্তু অবিচার করব এবং বাংলাদেশ কিন্তু সামনে রাস্তায় হাঁটতে পারবে না। সুতরাং নির্বাচন কমিশনকে তাদেরকে কিভাবে কালো টাকার এই নির্বাচনকে, যেখানে টাকার খেলায় পর্যবেসিত করা হয়েছে, এর বিরুদ্ধে যদি পরিষ্কার অবস্থান নেওয়া না যায়, তাহলে কিন্তু আমরা গণতান্ত্রিক কোনো জায়গায় আসতে পারবো না। শেষ যে কথা বলতে চাই, নির্বাচনে এখন যে পরিস্থিতি, সামনে কি? সামনে আপাতত এই দেশ এখন যেখানে গেছে, একটা বিশ্বময় একটা নৈরাজ্য চলছে, এক ধরনের যা খুশি করবার একটা তৎপরতা আমরা লক্ষ্য করেছি। ঢাকার শহর ক্রমান্বয়ে বাসযোগ্যহীন শহরে পর্যবেসিত হয়েছে। অধিকাংশ নগর বন্দরের চেহারাটা একই রকম। হাসিনার আমলে আমরা বলতাম যে আল্লাহর ওয়াস্তে দেশ চলছে, এখনো দেখছি ক্রমান্বয়ে একটা আল্লাহর ওয়াস্তে এখন দেশটা চলছে। কোনো অভিভাবক নাই, কোনো রাজনৈতিক কোনো আমাদের কোনো যে দেখভাল করার এই 18 কোটি মানুষের সুখ দুঃখ ভালো মন্দ, তাদের দারিদ্র, বাজার, তাদের না খাওয়া, বেকারত্ব, এগুলাকে দেখাশোনা করবার কিন্তু কোনো লোক নাই। সেই জায়গা থেকে নিশ্চয়ই বাংলাদেশ আগামী নির্বাচনের মধ্য দিয়ে যাতে একটা গণতান্ত্রিক একটা দায়বদ্ধ, যাতে আমরা একটা পার্লামেন্ট গঠন করতে পারি, শক্তিশালী একটা রাজনৈতিক নেতৃত্ব যাতে গড়ে উঠতে পারে, খানিকটা গণতান্ত্রিক পরিসর যাতে বৃদ্ধি করা যায়, আপাতত একেবারেই ন্যূনতম চাহিদা এইটুকু। কারণ বাংলাদেশ তার ইতিহাসের অভ্যন্তরীণ, রিজিওনালি এবং গ্লোবালি সবচেয়ে বড় নিরাপত্তা ঝুঁকির মধ্যে আমরা এখন পার করছি। এই সরকার কোনো দিক থেকে সেটাকে সামাল দিয়ে উঠতে পারছে না। সেজন্য আমরা আমাদের মধ্যে তর্ক করি, বিতর্ক করি, আলোচনা করি, কিন্তু আমি সবাইকে বলতে চাই, কিন্তু দিন শেষে আমরা আমরা এখানে যে আদেশ হয়েছে এটা নিয়ে প্রশ্ন আছে। তারপরও আমরা আমরা আমাদের অভ্যুত্থানকে রক্ষা করতে চাই। গণভোটকে নিশ্চয়ই আমরা আমরা হাস্যসূচক জায়গাতে যে আমরা গণঅভ্যুত্থানের অর্জনকে আমরা রক্ষা করতে চাই এবং বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে আমরা নিশ্চিত করতে চাই। এবং সে ব্যাপারে সবাই আমরা দায়িত্বশীল আচরণ করব। এবং কারণ আমাদের কোনো একটা ছোট পদক্ষেপ বিরাট বিপর্যয় ডেকে নিয়ে আসতে পারে। আমি ইতিমধ্যে বলেছি, অনেকে আমাদের মধ্যে মারামারি দেখতে চান, যে আমরা দলগুলো অভ্যুত্থান অংশীজনরা আমরা মারামারি করি, আমরা হানাহানি করি, যার সুযোগটা নেবার জন্য অনেকে কিন্তু এখন মুখিয়ে আছেন। এই সুযোগটা কাউকে দেওয়াটা কোনো দেশপ্রেমিক কোনো কাজ হবে না। আশা করি এটা বিবেচনার মধ্যে রাখবো এবং আমরা নানা চ্যালেঞ্জ আছে, এটাকে মোকাবেলা করে, যেটা মঞ্জু যেটা বলবার চেষ্টা করলেন, আমরা চেষ্টা করছি আমাদের মধ্যে একটা ন্যূনতম বোঝাপড়ার জায়গাটা তৈরি করবার জন্য। একই সাথে যাদের সাথে আমাদের হয়তো অন্য কোনো বোঝাপড়া না হলো, দেশ, গণতন্ত্র, ভবিষ্যৎ, নিরাপত্তা, এই প্রশ্ন, জাতীয় প্রশ্নে ন্যূনতম ঐক্যের যে সেতু বন্ধন, এটাকে অবশ্যই এটাকে আমরা রাখতে চাই। এ কথা বলে মজলুম জনতার প্রতি আরেকবার শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনাদের সবার জন্য